নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি আরো 12। ইন্দ্রাণীর সঙ্গে রয়েছে আমি জহিতা। যে খবরের দিকে নজর রাখবো, মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। ইডি বারবার শুনানি পেছানোর আবেদন করায় বিরক্ত। 12 অগস্ট দুপুর 3:30 পরবর্তী শুনানি রয়েছে। ওই দিন শুনানি পিছনোর আবেদন যেন না হয়, এমনটাই জানানো হয়েছে আদালতের তরফ থেকে। মানিক ভট্টাচার্যের জামিন মামলায় বিরক্ত হাইকোর্ট। যেভাবে জামিন মামলা পেছানো হচ্ছে, ইডির তরফ থেকে বারবার পিছিয়ে দেওয়া হচ্ছে, সেই বিষয়ে বিরক্ত প্রকাশ করলো কলকাতা হাইকোর্ট। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তিনাগ। পীযূষ, হাইকোর্ট ঠিক কি জানাচ্ছে বিষয়? দেখো, মানিক ভট্টাচার্যের জামিন মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে। দীর্ঘদিন ধরে শুনানি চলেছে এবং মানিক ভট্টাচার্য সংরক্ষণাগার থেকে ভার্চুয়ালের মাধ্যমে তিনি নিজের মামলার সওয়াল করেছেন। তো মামলাটি যে পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবী ফিরোজ এদুলজি তিনি আর কিন্তু সওয়ালের কথা। তার কারণ, মানিক ভট্টাচার্য সওয়ালের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি তুলে ধরেছেন তার বিরোধিতা করে ফিরোজ এদুলজি গত দিনকেও তিনি তার সওয়াল করেছেন এবং আজকেও তার সওয়াল করার কথা ছিল। সেই সময় মতো আজকে বেলা 3:30 এই মামলার শুনানির জন্য ধার্য ছিল, কিন্তু আজ এজলাসে বিচারপতি শুভ্রা ঘোষ আসার সঙ্গে সঙ্গে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জুনিয়র আইনজীবী তিনি জানান আদালতকে যে ফিরোজ এদুলজির সিনিয়র কাউন্সিল তিনি শহরের বাইরে রয়েছেন, তাই এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হোক। এতেই বিরক্তি প্রকাশ করেন বিচারপতি শুভ্রা ঘোষ। তার কারণ তুমি জানো, সুপ্রিম কোর্টের নির্দেশেই কিন্তু এই মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে। বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়ে বলেন যে এর আগেও এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে দেখা গেছে যে বারবার সময় আবেদন করে মামলার মুলতবি রাখার বিষয়টি। তাই তিনি বলেছেন যে এই মামলার অতি দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। তাই আগামী 12 আগস্ট বেলা 3:30 মামলার পুনরায় শুনানির দিন ধার্য করছেন। তবে সেদিনকে কোনোভাবেই এই মামলা মুলতবি করতে পারবে না বা কোনো কারণ দেখিয়ে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এই মামলার মুলতবি করা যাবে না বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আইনজীবীকে জানিয়ে দিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। একেবারে ধন্যবাদ পীযূষ। কথা বললাম প্রতিনিধি পীযূষ কান্তিনাগের সঙ্গে। এক মহিলা আধিকারিকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ এবং তারপরে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইস্তফা দেন অখিল গিরি। আজ বিধানসভায় ইস্তফাপত্র দেবেন অখিল গিরি। মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র জমা দেবেন তিনি। এমনটাই কথা রয়েছে। অখিল গিরি রবিবারই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফার ঘোষণা করেছেন। দলের নির্দেশে মন্ত্রী পদ ছেড়েছেন রামনগরের বিধায়ক। তবে আজকে তিনি ইস্তফাপত্র জমা দেবেন এমনটাই জানা যাচ্ছে। তবে তিনি অনুতপ্ত নন, এই বিষয়টাও কিন্তু জানিয়েছেন। তিনি মন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন বলে ঘোষণা করেছেন। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ মন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন কারামন্ত্রী অখিল গিরি। গত দুদিন অখিল গিরি একজন মহিলা ইন্ডিয়া অফিসারের বিরুদ্ধে যে মন্তব্য করতেন তার আচরণে যথেষ্ট ক্ষোভ দিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দলের নেতৃত্বকে নির্দেশ দেন যে অখিল গিরিকে পদত্যাগ করতে হবে রাজ্য মন্ত্রিসভা থেকে। সেই মতোই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তাকে টেলিফোনে জানিয়ে দেন দলের নির্দেশ এবং সেই মতোই গতকালই তিনি ইমেল মারফত তিনি পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন এবং আজকে বিধানসভায় ক্যাবিনেট বৈঠক রয়েছে। তার আগে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং সেখানে তার পদত্যাগ পত্র দেবেন বলে তিনি জানিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে তিনি পদত্যাগ দলের নির্দেশ অনুযায়ী করলেও তিনি বিধায়ক পদ থেকে পদত্যাগ করছেন না এবং তিনি বলেছেন মুখ্যমন্ত্রী যেভাবে বিবেকবানের কথা বলেছেন সেই বিবেকের ভূমিকায় তাকে দেখা যাবে। অর্থাৎ যেভাবে বন দপ্তরের বিভিন্ন দুর্নীতি সামনে আসছে আগামী দিনেও তাকে তিনি সোচ্চার হবেন এবং যাদের নিয়ে তিনি আন্দোলন করছিলেন তাদের নিয়েও তিনি আন্দোলন করবেন, তাদের পাশে থাকবেন এবং জনপ্রতিনিধি হয়ে যা কাজ করার তিনি করবেন। অর্থাৎ দলের নির্দেশে তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করছেন, কিন্তু তিনি যেভাবে মহিলা অফিসারের কাছে তাকে ভুল স্বীকার করতে বলা হয়েছিল সেই জায়গাতে তিনি ভুল স্বীকার করবেন না বলে জানিয়ে দিয়েছেন এবং তিনি বলেছেন জীবনে কোনোদিন কারো মাথা নত করেননি এবং কোনো আধিকারিকের কাছে কোনোদিন ক্ষমা চাননি এবং সেক্ষেত্রেও তিনি ক্ষমা চাইবেন না বলেছেন এবং তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির তোলপাড় হচ্ছে। অখিল গিরি আগামী দিন রাজনৈতিক ভাবে কি কি ভূমিকা নেবেন যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস তৈরির পর থেকে
মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের টিকিটে 3বার নির্বাচিত হয়েছেন এবং একসময় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত ছিলেন। একেবারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃসময়ের সহকর্মী ছিলেন। বারবার তিনি রামনগর বিধানসভা থেকে নির্বাচিত হয়েছিলেন, কিন্তু গত কয়েক বছর ধরেই তার কয়েকটি মন্তব্য নিয়ে দল যথেষ্ট স্বস্তিতে পড়েছে। এর আগে রাষ্ট্রপতি সম্বন্ধে মন্তব্য করেছিলেন। তৎকালীন ঘটনার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ক্ষমা চেয়েছিলেন। তারপরে রাজ্যপাল সম্বন্ধে বেশ কিছু রুচিকর মন্তব্য করেছিলেন এই অখিল গিরি। তারপরে কিন্তু গত দুদিন আগে যেভাবে একজন মহিলা রেঞ্জ অফিসারের সঙ্গে তিনি ব্যবহার করেছেন, তাতে এই দল কিন্তু তাকে আর রেয়াত করেননি এবং তার উপর তার মাথা থেকে হাত তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তুলে নিয়েছেন। এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, একজন মহিলাকে যেভাবে অপদস্থ করা হয়েছে, তারপরে তিনি কড়া পদক্ষেপ নিলেন এবং কিছুক্ষণ পরেই তিনি বিধানসভায় তার পদত্যাগপত্র দেবেন বলে জানিয়েছেন। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বললাম আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। আজ বিধানসভায় ইস্তফাপত্র জমা দেবেন অখিল গিরি, তবে তিনি জানিয়ে দিয়েছেন বিধায়ক পদে থাকবেন এবং জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের পাশে থাকবেন তিনি, এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন। এছাড়া তিনি বলেছেন যে তার কোনো আফসোস নেই, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান না এবং বন দফতরের অভিযোগ মুখ্যমন্ত্রী বুঝে নেবেন, এমনটাই কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন অখিল গিরি। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। बोले हम कुछ नहीं बोलेंगे, दल मुझसे ऑर्डर देते हैं जे मंत्रिसभा से इस्तीफा देने के, हम इस्तीफा दे दिया, मुख्यमंत्री पास इस्तीफा दे दिया। मैं मेंबर हूँ, असेंबली का मेंबर हूँ। वो असेंबली का आज का लास्ट दिन है, अधिवेशन का लास्ट दिन है। वो अधिवेशन में हम जाते हैं, इसलिए हम आज तो आप असेंबली जा रहे हैं, सीएम के सामने जाएंगे, क्या कहना है? नहीं, हम सीएम को हम कुछ नहीं सीएम का साथ कुछ बात नहीं करेंगे। हमको इस्तीफा देने के बोला, हम इस्तीफा दे। सिचुएशन का जो आज अस्थिर का सिचुएशन होगा, इसलिए वो आधिकारिक का कुछ बात के लिए पब्लिक के लिए वो इंसल्ट करने पड़ेगा, इसलिए हम बोलेगा कुछ बात होगा। इसलिए सिचुएशन क्रिटिकल पोजीशन में चला गया, इसलिए हम पार्टी हमको बोलेगा कि तुम इस्तीफा दे दो, हम इस्तीफा दे दो। फॉरेस्ट डिपार्टमेंट क्या कंप्लेन करेगा वो मुख्यमंत्री समझा लेगा। हम फॉरेस्ट डिपार्टमेंट का कंप्लेन के लिए हम कुछ बात नहीं करेंगे। नहीं, कुछ अफसोस नहीं हुआ, कुछ अफसोस नहीं हुआ। विरोधी जो बोल रहे हैं, क्या विरोधी का जो बोलेगा विरोधी के बात के लिए हम कुछ नहीं बोले। দলের চাপে অখিল গিরি ইস্তফা, তাজপুরে উত্তেজনা, বিক্ষোভ স্থানীয় মহিলাদের। এবং বন দপ্তরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ, রাস্তা অবরোধ করেন দোকানদাররা। অর্থাৎ যেখানে এই ঘটনার সূত্রপাত, সেই তাজপুরের সৈকতে এবার বিক্ষোভ দেখানো শুরু হয়েছে এবং যেখানে বচসা শুরু করেছিলেন হকারদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল জায়গা দখলের, এবং সেই জায়গা দখলে অখিল গিরির মদত দিচ্ছেন এমনটাই কিন্তু অভিযোগ উঠেছিল এবং সেখানে আজকে বিক্ষোভে নেমেছেন মহিলারা। এবং অখিল গিরির ইস্তফা তিনি ঘোষণা করেছেন মন্ত্রিত্ব পদ থেকে, এবং সেই খবর সামনে আসার পরেই বিক্ষোভ শুরু করেছেন সেখানকার মহিলারা। তারা বিক্ষোভ দেখাচ্ছেন এমনটাই জানা যাচ্ছে। দলের চাপে অখিল গিরি ইস্তফা দেবেন আর কিছুক্ষণের মধ্যে। তবে তাজপুরে উত্তেজনা, বিক্ষোভ স্থানীয় মহিলাদের। বন দফতরের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ করে রাস্তায় নেমেছেন সেখানকার মানুষ এবং বিক্ষোভ দেখাচ্ছেন তারা। সৌম্যজিৎ রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌম্যজিৎ, কি দাবি তুলে ধরছেন তারা? দেখো, গতকাল এবং তার আগের দিন অর্থাৎ শনিবার এবং রবিবারের পর ফের কিন্তু তাজপুরে উত্তেজনা দেখা দিয়েছে। এলাকার যে এসপি মহিলারা রয়েছেন তারা কিন্তু রাস্তা আজকে অবরোধ শুরু করেছেন। তাদের দাবি যে কাফির যে বন আধিকারিক অন্যায়ভাবে রাতের অন্ধকারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ কেটে অস্থায়ী যে দোকানগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছেন এবং সেই অত্যাচারের প্রতিবাদেই কিন্তু তাজপুরের রাস্তা কার্যত অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন সেখানকার এলাকাবাসীরা। কার্যত ঘন্টাখানেক ধরে এই বিক্ষোভ চলছে এখনো অবধি। এখনো চলছে বিক্ষোভ? এখনো বিক্ষোভ চলছে এবং তাদের দাবি যতক্ষণ না এই বন আধিকারিককে বদলি করা হয় ততক্ষণ কিন্তু তাদের এই বিক্ষোভ চলবে। একেবারে ধন্যবাদ সৌম্যজিৎ। কথা বললাম প্রতিনিধি সৌম্যজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ তাজপুরে তারা বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং যেখান থেকে ঘটনার সূত্রপাত, যাদের হয়ে কথা বলতে গিয়েছিলেন অখিল গিরি এবং অখিল গিরির ইস্তফা যে ঘোষণা সেটা সামনে আসার পরেই তাজপুরের যে গ্রামের বাসিন্দারা তারা শুরু করেছেন বিক্ষোভ। মহিলারা রয়েছেন সেই বিক্ষোভে তারা সামিল হয়েছেন।
কারামন্ত্রী পদে ইস্তফা অখিলগিরির। বিধানসভায় অধিবেশনে যোগ দিলেন রামনগরের বিধায়ক। দলের চাপে পদত্যাগ করলেও অনুতপ্ত নন তিনি, এমনটাই জানিয়ে দিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই না বলেছেন অখিলগিরি। বন দফতরের অভিযোগ মুখ্যমন্ত্রী বুঝে নেবেন, আমার কোনো আফসোস নেই বললেন অখিলগিরি। অর্থাৎ তিনি ক্ষমাও চাননি, তার কোনো আফসোস নেই এবং এই ঘটনায় তিনি অনুতপ্ত নন বলে কিন্তু প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান না এই বিষয়টাও জানিয়েছেন। তবে আর কিছুক্ষণের মধ্যেই পদত্যাগপত্র দেবেন অখিলগিরি। আমরা দেখেছিলাম যেভাবে মহিলা বন আধিকারিকের সঙ্গে কথা বলেছিলেন অখিলগিরি, যে ভাষার তিনি প্রয়োগ করেছিলেন, তারপরে কিন্তু সর্বস্তরে নিন্দা শুরু হয় কারামন্ত্রী, তিনি তাকে নিন্দা করা হয়, সমালোচনা করা হয়। তারপরে দলের অন্দর থেকে চাপ বাড়তে থাকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে তাকে বলা হয় যে তিনি যেন পদত্যাগ করেন। প্রথমে তাকে ক্ষমা চাইতে বলা হয়, তিনি ক্ষমা না চাওয়ালে তারপরে তাকে বলা হয় তিনি যেন পদত্যাগ করেন। সেই মতো পদত্যাগ তিনি করবেন, কিন্তু ক্ষমা চাইবেন না। তিনি অনুতপ্ত নন বলেই কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন অখিলগিরি। একেবারে ইন্দ্রাণী, গতকাল তিনি এমনটাও বলেছেন যে একজন আধিকারিকের কাছে তিনি ক্ষমা চাইবেন না এবং দল বলেছে মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি ইস্তফাপত্র যদিও দিয়েছেন, তবে তিনি অনুতপ্ত নন, এমনটাই তিনি আবারও জানিয়ে দিয়েছেন। এবং জহিদাই প্রথম নয়, এর আগেও অখিলগিরিকে আমরা দেখেছি যেভাবে তিনি বিতর্কিত মন্তব্য করেছেন। কখনো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় সেখানে স্বয়ং মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল। এবারও কিন্তু একইভাবে তার একজন মন্ত্রী এবং বিধায়ক হয়ে যেভাবে তিনি ভাষার প্রয়োগ করলেন এক মহিলার ক্ষেত্রে, তা কিন্তু সর্বস্তরে নিন্দনীয়। একেবারে, এবং বিধানসভায় অধিবেশনে ইতিমধ্যে যোগ দিয়েছেন তিনি, এবং তিনি গতকালই যেমনটা জানিয়েছেন যে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেও রামনগরের বিধায়ক হিসেবে সাধারণ মানুষের পাশে থাকবেন তিনি, এবং যদিও এই ঘটনায় তিনি অনুতপ্ত নন এমনটাও জানিয়েছেন এবং ইতিমধ্যে বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে দিয়েছেন। আর কিছুক্ষণের পরেই মুখ্যমন্ত্রীর হাতে ইস্তফাপত্র তুলে দেবেন। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী কি বলেছেন শোনাব আপনাদের। আপনাদের শোনাবো নওশাদ সিদ্দিকী কি বলেছেন। তবে তার আগে আমরা জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই কারামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন অখিলগিরি। তবে বিধানসভার যে অধিবেশন সেখানে যোগদান করেছেন রামনগরের বিধায়ক, মুখ্যমন্ত্রীর হাতে তার ইস্তফাপত্র তুলে দেবেন। তিনি বলেছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই না, বন দফতরের অভিযোগ মুখ্যমন্ত্রী বুঝে নেবেন, আমার কোনো আফসোস নেই প্রতিক্রিয়া দিয়েছেন অখিলগিরি। তিনি অনুতপ্ত নন বলেই স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। গতকালই সাংবাদিক বৈঠকে তিনি ইস্তফা দিয়েছেন এবং আজ বিধানসভা অধিবেশনে যোগ দিয়ে তিনি ইস্তফাপত্র তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারামন্ত্রী পদ থেকে ইস্তফা অখিলগিরির। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন সাংবাদিক বৈঠকে, আজ বিধানসভা অধিবেশনে যোগ দিয়েছেন এবং আর কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রীর কাছে ইস্তফাপত্র তুলে দেবেন তিনি। বন দফতরের অভিযোগ মুখ্যমন্ত্রী বুঝে নেবেন, আমার কোনো আফসোস নেই এমনটাই বলেছেন অখিলগিরি। সেই প্রতিক্রিয়ায় তিনি দিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই না বলে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন অখিলগিরি, এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সর্বস্তরে কিন্তু নিন্দা করা হয়েছে। কি বলেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী শোনাব আপনাদের। অখিলগিরির যে আচরণ, এটা নিয়ে কি বলবেন? যে মন্তব্য করেছেন কোনোভাবেই একজন মন্ত্রী কেন একজন সাধারণ একজন জনপ্রতিনিধির কাছেও আশা করা যায় না। তিনি একজন রাজ্যের মন্ত্রী, তার কাছ থেকে এই ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই অখিলগিরি মহাশয় যখন রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছিল, মাননীয় মুখ্যমন্ত্রী তখন নিজে না ক্ষমা চেয়ে যদি এই অখিলগিরি মহাশয়কে ক্ষমা চাইতে বাধ্য করতেন, তাহলে আজকে আমাদের এই দিন দেখতে হতো না, এটা অত সাহস পেত না। তিনি দেখছেন রাষ্ট্রপতি সম্পর্কে এ ধরনের মন্তব্য করে যদি তার ছাড় পেয়ে যান, তাহলে তার তিনি মানে একদম লাগামহীন অবস্থায় ঘুরছেন, আর সেই আজকে দেখতে হলো ফল। এটা শুধুমাত্র একটা সরকারের বদলাম নয়, এটা এখন ন্যাশনাল লেভেলে খবরটা ছড়িয়ে গিয়েছে, আমাদের রাজ্যবাসীর বদলাম।
তার মন্ত্রিত্ব চলে গেছে, গাড়ি কেড়ে নেওয়া হয়েছে, আরও কিছু বড় পানিশমেন্টের কথা বলবেন আপনি? দেখুন কি হচ্ছে বলতে পারবো না আগামী দিনে। শুধু অখিলগিরি নয়, এই ধরনের যারা আছে সেগুলোকে খুঁজে বার করা আরও দরকার। বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যারা এই ধরনের ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতার দম্ভ দেখিয়ে কোনো ক্ষেত্রে বিরোধীদের ক্ষেত্রে আচরণ করছে, তো কোনো ক্ষেত্রে সরকারের অন্য অন্য গোষ্ঠীর সাথে আচরণ করছে, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ যারা আমলা আছে বা সরকারি কর্মীদের সাথে এই ধরনের আচরণ করছে। গত কয়েকদিন আগেই তো এক ভিডিওকে গ্লাস ছুঁড়েছে তৃণমূলের এক নেতা। এটা কালচারে পরিণত হয়েছে, কালচার মুক্ত করতে হবে। আসছি পরের খবরে। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি, রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না বলছেন রাজ্যপাল। গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ হচ্ছে, বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, অর্থাৎ শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে ধরলেন রাজ্যপাল। কি বলেছেন তিনি আপনাদের শোনাবো। I am sorry to say there is a financial meltdown or a breakdown in Bengal. There are reasons for this. The norms of expenditure, the norms governing financial management have been ignored totally. Funds are diverted. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. There is avoidable luxury in government. All these are contributed to a state where there is, if I may say so, a financial meltdown in Bengal. I didn't want to impose my views on the elected government. So I gave them my own findings which stem from these documents and asked them, you yourself make an assessment of the financial situation in the state. And it's a reality check. Based on that, you issue a factual document which in technical parlance is called a white paper. I asked for a white paper because I find there is a kind of financial breakdown in the state. This affects the poor people. রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি এবং তিনি অর্থনীতি নিয়ে এবার রাজ্য সরকারকে নিশানা করলেন, যেখানে বলছেন যে রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না, গরিবের জন্য কোনো খরচ করা হচ্ছে না, সেখানে বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার, এমনটাই কিন্তু বলছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এর আগেও দেখা গিয়েছে একাধিক ইস্যুতে রাজ্যপাল সংঘাত এবং রাজ্য সরকারকে একহাত নিয়েছেন রাজ্যপাল, তবে আবারও সেই সংঘাত প্রকাশ্যে এসেছে। এবার রাজ্যের অর্থনীতি নিয়ে রাজ্য সরকারকে বিচ্ছেন তিনি একেবারে, এবং তিনি যেমনটা জানিয়েছেন গরিবের তহবিল অন্য খাতে ব্যয়, বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ সিভি আনন্দ বোসের। ফোনে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। রাজ্যপাল বলছেন যে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকার বিলাসিতায় খরচ করছে, কি বলবেন আপনি? প্রথম কথা হচ্ছে শুনতে পাচ্ছেন তন্ময় বাবু? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব। তবে আমরা যে খবরের দিকে নজর রেখেছি, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি এবার রাজ্য সরকারকে তোপ দাগলেন অর্থনীতি নিয়ে। তিনি বলছেন যে রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, গরিবদের জন্য কিছু খরচ করা হচ্ছে না, বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার, কোনো আর্থিক নিয়ম মানা হচ্ছে না, এমনটাই কিন্তু বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং কি বলেছেন তিনি আপনাদের সেটাও আমরা শোনালাম, যে রাজ্যপালের কি বক্তব্য। একেবারেই তিনি যেমনটা বলছেন আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, তৃণমূল সরকারকে চ্যালেঞ্জ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তন্ময়বাবু শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। যেরকমটা আপনি বলছিলেন, প্রথম কথা হচ্ছে দেশের সংবিধান অনুযায়ী রাজ্যপাল প্রকাশ্যে তার নিজের রাজ্য সরকার সম্পর্কে এ ধরনের মন্তব্য বাইরে করতে পারেন কিনা এটা একটা বিবেচ্য বিষয়। আমরা তো বরাবর রাজ্যপালের পদটাই তুলে দেওয়ার বিরুদ্ধে, আর এখন বিজেপি তার রাজ্যপালদের ব্যবহার করছে বিরোধী সরকারগুলো সম্পর্কে মানুষের ভেতর সেই সরকারগুলোকে অবমাননা করার জন্য। রাজ্যপাল হয়তো ঠিক কথা বললেন কোন একটা সরকারের সমালোচনায়, কিন্তু সেটা রাজ্যপাল কোথায় বলবেন? রাজ্যপাল বিধানসভার ভেতরে যখন তার ভাষণ দিলেন তখন বললেন না কেন?
বিধানসভার ভেতরে তার ভাষণ দেওয়ার সময় রাজ্যপাল রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করে ভাষণ দেবেন, আর তারপরে বাইরে গিয়ে বলবেন যে রাজ্য সরকার অহেতুক পয়সা খরচ করছে। তা কি মানে কি আছে রাজ্যপালের সব কথার? কথাটা ঠিক হলেও কথাটা অর্থবোধক হয় না। রাজ্যপালকে এগুলো বুঝতে হবে। রাজ্যপাল যদি দলীয় প্রতিনিধি হয়ে যান, ঠিক একই রকম ভাবে মুখ্যমন্ত্রীও যদি দলীয় প্রতিনিধি হয়ে যান, তাহলে দুটোই সমান অপরাধের। ধন্যবাদ। আমরা কথা বললাম সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি, রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, গরিবের তহবিল অন্য খাতে ব্যয় হচ্ছে, বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার, এমনটাই তিনি জানিয়েছেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আপনাকে স্বাগত জানাবো। রাজ্যপাল বলছেন যে রাজ্যের আর্থিক অবস্থা অ্যাসেম্বলি চলছে এখন। অ্যাসেম্বলিতে প্রশ্ন তোলার অধিকার যে কোনো রাজনৈতিক দলের আছে, বিরোধী দলের আছে। কোথাও শুনেছেন যে পার্লামেন্ট চলাকালীন রাষ্ট্রপতি কোনো কারণে সরকারের কাছ থেকে হোয়াইট পেপার চাইছে বা তাদের পলিসি নিয়ে সমালোচনা করছে? এগুলো তাদের কাজ নয়। যেরকম সর্বভারতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতির কাজ, এই রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাজও সেই রকমই, যে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। আর সব থেকে বড় কথা, এখন অ্যাসেম্বলি চলাকালীন এই কথা বলে তিনি কি বলার চেষ্টা করছেন? যে এখানে বিরোধী দল নেই, তাদের যেটা বলার কথা সেইটা আমি বলে দিচ্ছি করে আমি একটা জল ঘোলা করছি। এই রাজ্যপালকে যত তাড়াতাড়ি তাড়ানো যায় তত ভালো। আপনারা শুনলেন তৃণমূলের কি প্রতিক্রিয়া, আর এ বিষয়ে আমরা কথা বলেছিলাম কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রায়ের সঙ্গে। তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন। রাজ্যপাল তার নিজের সরকারের কাছে শ্বেতপত্র চাইছেন, শুধু চাইলে তো হবে না। এই রাজ্যকে বেল আউট করার জন্য বা এই রাজ্যের এই সাংবিধানিক সংকট, এই রাজ্যের এই অর্থনৈতিক সংকটের জন্য কেন্দ্রীয় সরকার কি করছে সেই ব্যাপারে কি কোনো মুখ খুলেছেন? আসলে রাজ্য নবান্ন এবং রাজভবন পিরিয়ডিক্যালি একটা সময়ের অন্তরায় তারা দুজনেই কিছু না কিছু ইস্যু তৈরি করেন এবং ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে দেখো আমরা দুজনের সঙ্গে কত দৈরত করছি, কিন্তু এতে কাজের কাজ কিছু হচ্ছে না। বাংলার মানুষ যেটি মেরেছিল সেটি মেরেছে, আর মধ্যখান থেকে যত চুরি দুর্নীতি লুটপাট খুন সেই সব ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। আজকে রাজভবনের উচিত, রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর সাথে থেকে কথা বলা, এবং রাজ্যপালের এটাও উচিত কেন্দ্র সরকারকে বলা যে রাজ্যের যে সমস্ত বকেয়া আছে, ন্যায্য বকেয়া, সেগুলোকে দিয়ে দেওয়া। এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। যে খবরে নজর রাখবো, রথতলা শুট আউটের ঘটনায় ধৃত উত্তম রাম, মধ্যপ্রদেশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উত্তমই অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। মুর্শিদাবাদের বাসিন্দা উত্তম রাম ধৃতকে ব্যারাকপুর আদালতে পেশ করা হয়। মধ্যপ্রদেশ থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে এবং অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে সে গুলি চালায়, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে উঠে এসেছে। ফোনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি জানতে পারছো পুলিশ সূত্রে? জানতে পারা যাচ্ছে এর আগে কিন্তু ব্যারাকপুর পুলিশ কমিশনারেট জায়েদ সিং কিন্তু মূল অভিযুক্ত, তাকে কিন্তু হেফাজতে নিয়েছিল এবং তারপরে কিন্তু সুবোধ সিং তাকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর কিন্তু এর আগেও আমরা দেখেছিলাম কিন্তু অর্থাৎ অপর এক ব্যবসায়ী তাপস ভগতকে কিন্তু মারার জন্য যারা এসছে তাদেরকে গ্রেফতার করেছে এবং অর্থাৎ মূল যে গুলি চালিয়েছিল অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে তাকেও কিন্তু সেই নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে কিন্তু কার্যত ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেট তারা কিন্তু গ্রেফতার করে উত্তম রাম নামে এই যুবককে এবং আজকে কিন্তু তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে কিন্তু পেশ করা হয়। ধন্যবাদ জয়ন্ত। কথা বললাম প্রতিনিধি জয়ন্ত মজুমদারের সঙ্গে। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন।
যে খবরের দিকে নজর রাখবো, লাভপুরে কুয়ে নদীর বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি, জলমগ্ন 10টি গ্রাম, একাধিক গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন। এবং স্পিড বোটে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ, খোলা হয়েছে রিলিফ সেন্টার। অর্থাৎ বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখেছি নাগারে বৃষ্টি এবং তার ফলে কিন্তু রাজ্যের একাধিক জায়গা জলমগ্ন পরিস্থিতি তৈরি হয়েছে। এবং লাভপুরের ছবিটা গতকালও দেখিয়েছিলাম আমরা, যে সেখানে জলমগ্ন পরিস্থিতি। দেখতে পাচ্ছেন সেই ছবি, স্পিড বোটে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণের সামগ্রী, রিলিফ সেন্টার খোলা হয়েছে। জলমগ্ন 10টি গ্রাম, যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। স্পিড বোটে করে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফোনে রয়েছেন প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কি পরিস্থিতি? মনা, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শোনা যাচ্ছে। মনা, কি পরিস্থিতি? দেখো, পরিস্থিতি বলতে তুমি জানো যে গতকাল ভোর রাতে মূলত বলা যেতে পারে যে বীরভূমের লাভপুর ব্লকের থিবা যে অঞ্চল, সেখানেই কুয়ে নদী যে বাঁধ, সেই বাঁধ কিন্তু ভেঙে যায়। তার ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি, মূলত বলা যেতে পারে যে প্রায় অন্তত পক্ষে 10 থেকে 12টি গ্রাম এখন জলমগ্ন অবস্থায়, প্লাবন অবস্থা বলা যেতে পারে। এখানকার যারা স্থানীয় প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তারা যেটা জানাচ্ছেন যে প্রায় কয়েক হাজার হেক্টর ধান জমি কিন্তু জলের তলায় চলে গেছে। ইতিমধ্যেই বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রাকৃতিক বিপর্যয় যে মোকাবিলা দল, সেই দল কিন্তু নামানো হয়েছে এবং তারা রীতিমতো জানতে চাইবো, যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করতো তাদেরকে প্রত্যেককে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে? দেখো, নদী তীরবর্তী অঞ্চলের যে সমস্ত গ্রাম রয়েছে, যে সমস্ত মানুষ রয়েছে, তাদেরকে অবশ্যই রিলিফ যে সেন্টার করা হয়েছে অর্থাৎ ত্রাণ শিবির, সেই ত্রাণ শিবিরে কিন্তু মূলত তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। তাদেরকে ব্যবস্থা করা হয়েছে খাবারের। এছাড়াও তাদেরকে বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখতে পাচ্ছি যে মেডিকেল টিম সেখানে রয়েছে, বিভিন্ন ওষুধপত্র সরঞ্জাম দেওয়া হচ্ছে, শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। যে সমস্ত গ্রাম এই মুহূর্তে জলমগ্ন, যাদের সাথে যোগাযোগ একেবারেই সড়ক পথে বিচ্ছিন্ন, নৌকো করে যাতায়াত করতে হচ্ছে, সেই সমস্ত গ্রামে প্রচুর খাবার পৌঁছে দেওয়া হচ্ছে এবং পুরো বিষয়টা বীরভূম জেলা প্রশাসনের কিন্তু নজরে রয়েছে। বীরভূম জেলা প্রশাসন কিন্তু একেবারেই তৎপর এবং সমস্ত বড় যেটা ক্ষতির বিষয়, যেটা হচ্ছে কয়েক হাজার হেক্টর ধান জমি কিন্তু জলের তলায়। তুমি জানো যে গতকালকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেক্ষেত্রে এই যে প্রাথমিক একটা ব্যবস্থা করা হয়েছে, রিলিফ সেন্টার খোলা হয়েছে, সেখানে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে স্পিড বোটের মাধ্যমে, এছাড়া যে গ্রামগুলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, বাঁধ ভেঙে গেছে, এর বিকল্প কিছু করা হচ্ছে? দেখো, বিকল্প কিছু করা হচ্ছে বলতে, যে সমস্ত গ্রামগুলি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, বিশেষ করে সড়ক পথে যে জল উঠে গেছে, খুব স্বাভাবিকভাবেই সেই সমস্ত গ্রামের মানুষদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে। তাদের কোনো সুবিধা অসুবিধার ক্ষেত্রে যে পরিবেশ তৈরি হচ্ছে, সেক্ষেত্রে স্পিড বোটে করে এখানকার প্রশাসনিক যারা আধিকারিকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা যাচ্ছেন। তারা সামগ্রিক পর্যাপ্ত পরিমাণে যা যা দরকার সেগুলো সামগ্রিকভাবে কিন্তু তারা কিন্তু করছেন। সব মিলিয়ে একটা চূড়ান্ত জলযন্ত্রণার ছবি কিন্তু এই মুহূর্তে লাভপুর ব্লকের ঠিবা, কুরুন্নাহার বিভিন্ন অঞ্চলে কিন্তু উঠে আসছে, সেটা কিন্তু বলা যেতে পারে। ইন্দ্রাণী, একেবারে ধন্যবাদ মনা, নজর রাখো, আবারও যোগাযোগ করবো তোমার সঙ্গে। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনা বীরবংশীর সঙ্গে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে স্পিড বোটে করে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, কারণ এতটাই জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত লাভপুর, কারণ প্রচুর বিঘের পর বিঘে চাষের জমি জলের তলায় চলে গিয়েছে, বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা। কুয়ে নদীর যে বাঁধ ভেঙে যাওয়াতে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কার্যত বানভাসী বাংলা, তার মধ্যে মাইথন ব্যারেজ থেকে ছাড়া হলো 6000 কিউসেক জল, পাঞ্চেত ব্যারেজ থেকে ছাড়া হয়েছে 43,000 কিউসেক জল।
দুই ব্যারেজ থেকে 49,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি, যার জেরেই প্লাবন আশঙ্কা করা হচ্ছে। বহু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এর জেরে, এবং আসানসোল সংলগ্ন, দুর্গাপুর সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে ডিভিসি জল ছাড়ার জন্য কিন্তু অনেকটাই জলমগ্ন, এবং যা চিন্তার বিষয়, চিন্তা জোগাচ্ছে স্থানীয় প্রশাসনের মনে। দেখতে পাচ্ছেন সেই ছবি যে 49,000 কিউসেক জল এখনো পর্যন্ত ছাড়া হয়েছে। মাইথন ব্যারেজ থেকে 6,000 কিউসেক, পাঞ্চেত ব্যারেজ থেকে 43,000 কিউসেক, অর্থাৎ দুই ব্যারেজ থেকে 49,000 কিউসেক জল এখনো পর্যন্ত ছাড়া হয়েছে একেবারে। এবং ডিভিসির এই জল ছাড়া নিয়ে ইতিমধ্যে কিন্তু একটা বিতর্কেরও সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন ম্যানমেড বন্যা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হচ্ছে, এবং তারপরেও ডিভিসির তরফ থেকে কিন্তু জল ছাড়া হচ্ছে, এবং কার্যত বাংলার বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই কারণে। একইভাবে ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়া হলো 1,28,542 কিউসেক জল। রবিবার রাতে ছাড়া হয় 1,29,121 কিউসেক জল। এবং ডিভিসি ছাড়া জলে সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। সেখানকার বাসিন্দাদের কপালে কিন্তু চিন্তার ভাঁজ পড়েছে কার্যত বলা যেতে পারে। এবং ঝাড়খণ্ডে অতিবৃষ্টির জেরে দুর্গাপুর ব্যারেজ থেকে যেমনটা জানা যাচ্ছে 1,28,542 কিউসেক জল ছাড়া হয়েছে, এবং রবিবার রাতেও ছাড়া হয়েছে 1,29,121 কিউসেক জল, এবং যার ফলে পাশাপাশি যে এলাকাগুলি রয়েছে, যে গ্রামগুলি রয়েছে, সেগুলি প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা প্রতি বছরই দেখি যেভাবে অতিবৃষ্টি হয়, এবং যখনই ভারী বৃষ্টি হয় ডিভিসির পক্ষ থেকে যে জল ছাড়া হয় তাতে সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। বৃষ্টিতে বাড়ছে উদয়নারায়ণপুরে, এবং সেখানে দামোদরে জলস্তর বাড়ছে। রবিবার 1,31,000 কিউসেক জল ছাড়ে ডিভিসি। 1.5 লক্ষের কিউসেকের বেশি জল ছাড়লে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে এলাকায়। স্থানীয় বাসিন্দারা তারা চিন্তায় রয়েছেন, আশঙ্কায় দিন কাটাচ্ছেন, কারণ যেভাবে জল ছাড়া হচ্ছে ডিভিসির তরফ থেকে, এবং সেই সংলগ্ন এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। উদয়নারায়ণপুরে দামোদরের জলস্তর বাড়ছে। রবিবার 1,31,000 কিউসেক জল ছেড়েছে ডিভিসি। অন্যদিকে 1.5 লক্ষ কিউসেকের বেশি জল ছাড়লে এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, একেবারে জলমগ্ন পরিস্থিতি, বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। দামোদর নদের উপর যে ব্রিজ রয়েছে সেই ব্রিজ পর্যন্ত জল চলে গিয়েছে, যার জেরে আশঙ্কায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। নদের তীরবর্তী অঞ্চলে যারা বসবাস করেন তারাও কিন্তু চিন্তায় রয়েছেন যথেষ্ট। ডিভিসির ছাড়া জলে বাড়ছে দামোদরের জল। জলের তোড়ে ভেসে যায় বার্নপুর পার্ক সংলগ্ন বাঁশের সাঁকো ভাঙায় যোগাযোগ বন্ধ পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। জীবনের ঝুঁকি নিয়ে রেলপথ পারাপার স্থানীয়দের, এবং আমরা জানি যে বাঁশের সাঁকো তৈরি করা হয়েছিল দামোদর নদের ওপর, সেই সাঁকো ভেসে গিয়েছে জলের তোড়ে। যেভাবে জলস্তর বাড়ছে তার জেরেই কিন্তু এই ঘটনা, এবং বার্নপুর পার্ক সংলগ্ন যে সাঁকো রয়েছে দামোদর নদের ওপর, সেই সাঁকো তৈরি করা, এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই সেই সাঁকো তৈরি করা হয়। সেই সাঁকো জলের তোড়ে ভেসে গিয়েছে, যার জেরে চিন্তা বাড়ছে, কারণ এই সাঁকোর মাধ্যমেই পারাপার করা হতো পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের বেশ কিছু জায়গা থেকে সাঁকোর মাধ্যমে কিন্তু যাতায়াত চলতো। তবে সেই সাঁকো ভেঙে যাওয়ায় এবার রেল লাইনের ওপর দিয়ে যাতায়াত করা হচ্ছে, যার জেরে একটা জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু কার্যত যাতায়াত করছেন সেখানকার বাসিন্দারা। ফোনে রয়েছেন প্রতিনিধি উৎপল পাতর। উৎপল, যে সাঁকো তৈরি করা হয় এবং স্থানীয় বাসিন্দারা তারা নিজেরা সেই সাঁকো তৈরি করেন, এবং জলের তোড়ে ভেসে গিয়েছে সাঁকো, কি অবস্থা? দেখো, যে গত 2-3 দিন ধরে যে বৃষ্টি হয়েছিল, তারপরে ডিভিসি জল ছাড়ার পরে দামোদরে জল বেড়েছে। দামোদরে এখন প্রবল জলোচ্ছ্বাস রয়েছে, তার ফলে নৌকা চলাচল করেনি। এবং এই যে বাসের সাঁকো ছিল, যে বার্নপুর পার্ক সংলগ্ন একটা অস্থায়ী সেতু বাসের বানানো হয়, প্রত্যেক 6 মাস থাকে, আর বর্ষা পড়তে সেই বাসের সেতু ভেঙে যায়। তো সমস্যায় পড়ে এই পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানের 3 জেলার মানুষ। বিভিন্ন যোগাযোগ বা বিভিন্ন সবজি ব্যবসায়ী বা কর্মক্ষেত্র তারা এই 3 জেলাতে আসা যাওয়া রয়েছে, কিন্তু এই ব্রিজ ভেঙে যাওয়াতে সমস্যায় পড়ছে। তাই তারা
তাই তারা রেলপথ, যে বার্নপুর থেকে যে পুরুলিয়া যাওয়ার রেলপথ অবলম্বন করছে জীবনের ঝুঁকি নিয়ে। এবং স্থানীয় তারা দাবি, প্রশাসন কি বলছে উৎপল, কারণ যে এই যে বাঁশের সাঁকো সেটা অস্থায়ী এবং সেখানে পার্মানেন্ট একটা সলিউশনের দাবি তারা অনেকদিন ধরে করছেন, এখন কি বলছে স্থানীয় প্রশাসন? দেখো স্থানীয় প্রশাসন তো বলছে যে এটা তো অনেক টাকার, যে বড় সেতু করলে বা ব্রিজ করলে অনেক টাকা ব্যাপার, এটা কেন্দ্র সরকার যদি না সহযোগিতা করে তাহলে রাজ্য সরকার কিভাবে করবে। এটা আমরা এই নিয়েও আমাদের কলকাতা টিভিতেও নিউজ হয়েছিল যে এই পাকা সেতু দাবি জানিয়েছেন দীর্ঘদিন ধরে এখানকার এই অঞ্চলের এই 3 জেলার মানুষ, কিন্তু কেন্দ্র সরকার কোনো সেভাবে বড় কোনো সাহায্য করছে না বলে এই ব্রিজ বানানো পর্যন্ত এখনো হয়নি। জেলা প্রশাসনের দাবি এটাই। ধন্যবাদ উৎপল। কথা বললাম প্রতিনিধি উৎপল পাথরের সঙ্গে। অন্যদিকে ভাগীরথীর জলস্তর বাড়ায় বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট। পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলা শাসকের সিদ্ধান্তেই বন্ধ করা হয়েছে ফেরিঘাট এবং যে কারণে সমস্যায় পড়ছেন সেখানকার সাধারণ মানুষ এবং তারা বলছেন যে কোনো রকমের প্রচার ছাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে ফেরিঘাট এবং যে কারণে সমস্যায় পড়েছেন তারা। জেলা শাসকের সিদ্ধান্তে বন্ধ করা হয়েছে ফেরিঘাট এমনটা কিন্তু জানা যাচ্ছে এবং নৃসিংহপুর ফেরিঘাট বন্ধ হয়ে যাওয়ায় যাতায়াতের সমস্যা বাড়ছে স্থানীয় বাসিন্দাদের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রূপম, কি জানা যাচ্ছে, প্রশাসনের তরফ থেকে কি বলা হয়েছে? দেখো, প্রশাসনের তরফ থেকে কিন্তু পূর্ব বর্ধমান থেকে যেটা জানানো হয়েছে যে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, আর সেই কারণেই পূর্ব বর্ধমানের জেলাশাসক এবং এই সিদ্ধান্ত নিয়েছে যে বন্ধ করে দিতে হবে ফেরিঘাট। কিন্তু যেটা জানা যাচ্ছে যে নদিয়াকেও জানানো হয়েছিল, কিন্তু নদিয়ার তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি, নদিয়ার জেলাশাসকের কাছ থেকেও কোনো বিবৃতি পাওয়া যায়নি। তবে এই যে ফেরিঘাট বন্ধ হওয়াতে রীতিমতো কিন্তু সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী, স্কুলের ছাত্রছাত্রী সবাই একদম পুরোপুরি অসুবিধার সম্মুখীন হয়েছেন। ছাত্রছাত্রীরা কেঁদে দিচ্ছেন, পরীক্ষা দিতে পারছে না এবং সব থেকে বড় কথা এই যে বিনা নোটিশ হঠাৎ করে কাল রাত্রিবেলায় একবার ওপারে, মানে অর্থাৎ পূর্ব বর্ধমানে যে কালনা ফেরিঘাট সেখানে প্যাকিং করে প্রচার করা হয় যে অনেক যে কোনো সময় বন্ধ হতে পারে, ঠিক তারপরেই কাল সন্ধ্যের পর কিন্তু এই ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয় এবং এই ফেরিঘাট বন্ধ করে দেওয়ার পরে একেবারে পুরোপুরিভাবে বিপর্যস্ত হয়েছে জলপথে পরিষেবা এবং সব থেকে বড় কথা আনাজপাতি থেকে শুরু করে যে সমস্ত জিনিস এপার থেকে ওপার হয় সেগুলো আনা যাচ্ছে না। চাকরি সূত্রে যারা পূর্ব বর্ধমান যান তারাও যেতে পারছেন না। সুতরাং একেবারে বলা যেতেই পারে বিপর্যস্ত অবস্থায় নিত্যযাত্রী থেকে সকলের। একেবারে ধন্যবাদ জানাবো রূপম। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রূপম রায়। ভাগীরথী জলস্তর বাড়ায় বন্ধ নৃসিংহপুর ফেরিঘাট। পূর্ব বর্ধমান সহ যে সমস্ত জায়গা রয়েছে পূর্ব বর্ধমান ও নদিয়া জেলা শাসকের সিদ্ধান্তেই বন্ধ করা হয়েছে ফেরিঘাট। সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। মাটির দেওয়াল চাপা পড়ে মৃত 1 ও আহত 5 জন। জয়নগরে রঘুনাথপুর গ্রামের ঘটনা। টানা বৃষ্টি চলছিল এবং টানা বৃষ্টির জন্যই ভেঙে যায় মাটির দেওয়াল ভেঙে যায় এবং তার ফলে কিন্তু মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 5 জন। তারা ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং এর ফলে কিন্তু একেবারে একটা প্রশ্ন উঠছে ইন্দ্রাণী, যে আবাস যোজনার ঘর কি তারা পায়নি? এবং মাটির দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের, আহত 5 জন। জয়নগরে রঘুনাথপুর গ্রামের ঘটনা, যেখানে টানা বৃষ্টি চলছে কয়েকদিন ধরে। স্বাভাবিকভাবেই মাটির দেওয়ালটি পড়ে যায় এবং সেই দেওয়াল চাপা পড়ে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে, আহত 5 জন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই তারা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন এবং এই ঘটনায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 5 জন। জয়নগরের রঘুনাথপুর গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। টানা বৃষ্টির জন্যই ভেঙে যায় দেওয়াল এবং সেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে একজনের। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ। বাংলা ভাগ বিরোধীদের প্রস্তাবে আলোচনা। মায়ের যেমন ভাগ হয় না তেমন রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই উস্কানি। অধিবেশনে এমনটাই বলা হচ্ছে। বিজেপিকে তোপ ইটাহারে তৃণমূল বিধায়কের। আমরা বঙ্গভঙ্গ চাই না, মন্তব্য অগ্নিমিত্রা পলের। বঙ্গভঙ্গ নিয়ে
আলোচনা বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ। মায়ের যেমন ভাগ হয় না তেমন রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই এমনটা বিজেপি করছে তোপ তৃণমূলের। যেমনটা বলা হয়েছে যে মায়ের যেমন ভাগ হয় না তেমন রাজ্যের ভাগ হয় না, ভোটে হেরে অস্তিত্ব জানান দিতেই উস্কানি। অধিবেশনে বিজেপিকে তোপ ইটাহারের তৃণমূল বিধায়কের। আমরা বঙ্গভঙ্গ চাই না এমনটাই জানিয়েছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা এবার বিধানসভা অধিবেশনে। আমরা জানি যে বিজেপি যেভাবে দাবি তুলেছে এরপরেই কিন্তু বঙ্গভঙ্গর যে উস্কানি সেটা আবারও শুরু হয়েছে। যদিও বিজেপির এই মন্তব্যের বিরুদ্ধে সরব হয় তৃণমূল, এবার সেই আজকে পড়ল বিধানসভায়। বিধানসভা অধিবেশনে বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা। বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ। বাংলা ভাগ বিরোধী প্রস্তাবে আলোচনা। ফোনে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, আলোচনা শুরু হয়েছে, কি জানানো হচ্ছে দুপক্ষের তরফ থেকে? দেখো, ইতিমধ্যেই যে আলোচনা শুরু হয়েছে বিধানসভায় তাতে কিছুক্ষণ আগেই আমরা দেখলাম কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি রীতিমতো ওয়াকআউট করে বেরিয়ে এসেছেন বিধানসভা থেকে, এবং তার বক্তব্য হলো তাকে তিনি অনুমতি চেয়েছিলেন চিফ হুইপের কাছে, অধ্যক্ষের কাছে, কিন্তু তাকে বলতে দেওয়া হয়নি বঙ্গভঙ্গ নিয়ে, বাংলা ভাগের বিষয়টি নিয়ে, এবং তিনি তথ্য নিয়ে এসেছিলেন এবং সেই তথ্য তাকে বলতে দেওয়া হয়নি। সেই কারণেই কিন্তু তিনি ওয়াকআউট করেছেন, এমনটাই কিন্তু তিনি অভিযোগ জানিয়েছেন। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য কিছুক্ষণ আগে তিনি বলেছেন যে বিজেপি নিজে চায়, বিজেপি তারা একদল বলছেন যে আমরা বাংলা ভাগ চাই, আবার কেউ বলছেন চাই না। অর্থাৎ এই গোটা বাংলা ভাগ, অর্থাৎ রাজ্য ভাগ এবং জেলা ভাগ, এই বিষয়টি কিন্তু একেবারে আলাদা নয়, দুটি আলাদা বিষয়। সেক্ষেত্রে এই বিষয়টি নিয়েও রীতিমতো সরব হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলছেন যে কোনোভাবেই এই বাংলা ভাগকে কিন্তু মেনে নেওয়া যায় না। অর্থাৎ বিধানসভায় ইতিমধ্যেই কিন্তু শাসক দলের তরফেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিধায়করা যারা রয়েছেন তারাও যেরকম সমানভাবে এই বাংলা ভাগের বিরুদ্ধে সরব হয়েছে, তার পাশাপাশি বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তারও কিন্তু দলের বিরুদ্ধেও কিন্তু তার একটা ক্ষোভ রয়েছে। বিজেপির বিধায়করাও তাকে ভেতরে বলতে দেননি, তাকে দলও তাকে বিধানসভার ভেতরে। সত্য, সেক্ষেত্রে বিজেপির অন্দরেই বাংলা ভাগ নিয়ে কিন্তু দ্বিধাগ্রস্ত অনেক নেতৃত্ব আছে, সেই আলোচনার মধ্যেও কি সেই ভাবটাই প্রকাশ পাচ্ছে বিজেপি? একেবারেই তাই। দেখো, বিজেপি বিধায়করা তারা নিজেরাই একদল বলছেন বাংলা ভাগের পক্ষে বলছেন, আবার কেউ বলছেন যে বাংলা ভাগ চাইছেন না। অর্থাৎ গোটা বিষয়টি নিয়ে তাদের মধ্যেই যে একটা দ্বিচারিতা রয়েছে, এই বিষয়টি কিন্তু স্পষ্ট হচ্ছে বিধানসভার আলোচনা। ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বিধানসভার অধিবেশনে বঙ্গভঙ্গ আজ, বাংলা ভাগ বিরোধীদের এমনটাই বলা হয়েছে, এবং এর আজ কিন্তু এবার বিধানসভার অধিবেশনে। বিধানসভা অধিবেশনে বঙ্গভঙ্গ আজ নিয়ে আলোচনা চলছে দুপক্ষের তরফে। একদিকে যেরকম তৃণমূল বিজেপিকে তোপ দাগছে, তবে বিজেপির অন্দরে কিন্তু বঙ্গভঙ্গ নিয়ে একটা দুভাগে তারা বিভক্ত হয়ে গিয়েছে। অধিবেশনে বিজেপিকে তোপ ইটাহারে তৃণমূল বিধায়কের। অন্যদিকে অগ্নিমিত্রা পাল তিনি জানাচ্ছেন যে আমরা বঙ্গভঙ্গ চাই না। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি এমনটাই মন্তব্য করছেন। বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ বিজেপি বিধায়কের। তীব্র ক্ষোভ উগরে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। তিনি ওয়াকআউট করেছেন বিধানসভা অধিবেশন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে তার কাছে তথ্য ছিল, তথ্য নিয়ে এসেছেন অধিবেশন আলোচনা করতে, তবে তাকে বলতে দেওয়া হয়নি, তার কথা শোনা হয়নি। সেই অভিযোগে তিনি ওয়াকআউট করেছেন বিধানসভা। বঙ্গভঙ্গ ইস্যুতে দলকে তোপ দেখেছেন বিজেপি বিধায়ক কার্শিয়াংয়ের বিজেপি নেতা বিষ্ণুপ্রসাদ শর্মা। এবং এই বিষ্ণুপ্রসাদ শর্মা তিনি আমরা দেখেছি যে এর আগেও বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ দলের বিরুদ্ধে বেশ কিছু ইস্যু নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন এবং দলের বিরুদ্ধেই কথা বলেছেন। আজ বিধানসভা অধিবেশন থেকে ওয়াকআউট করেন তিনি, এবং তার যেটা দাবি যে তাকে বলতে দেওয়া হয়নি, এবং সেই কারণেই ওয়াকআউট করেছেন। দলকে নিয়ে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করে দিলেন বিষ্ণুপ্রসাদ শর্মা। এর আগেও আমরা দেখেছি তিনি বারবার দলের বিরুদ্ধেই কিন্তু কথা বলেছেন,
এবং আজ অধিবেশনের সময় তাকে বলতে দেওয়া হয়নি এবং যে কারণেই তিনি ওয়াকআউট করেছেন বলে জানা যাচ্ছে। তিনি বলেছেন যে তিনি তথ্য নিয়ে এসেছেন, সমস্ত তথ্য তার কাছে রয়েছে, কিন্তু তার কথা শোনা হয়নি, তাকে বলতে দেওয়া হয়নি। সেই অভিযোগ তুলেই কিন্তু বেরিয়ে গিয়েছেন বিধানসভা থেকে, ওয়াকআউট করেছেন কার্যত বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, তুমি যেরকমটা বলছিলে যে বিষ্ণুপ্রসাদ শর্মা তাকে বলতে দেওয়া হয়নি, তাই তিনি ওয়াকআউট করেছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি বিষ্ণুপ্রসাদ শর্মা দলের বিরুদ্ধে স্ট্যান্ড নিয়েছেন তিনি। একেবারেই তাই, মানে দলের বিরুদ্ধে, তার নিজের দল বিজেপির বিরুদ্ধেই তিনি কিন্তু বিস্ফোরক বলা যেতে পারে বিষ্ণুপ্রসাদ শর্মা। তার কারণ হিসেবে তিনি বলছেন যে সমস্ত তথ্য বা নথি তিনি নিয়ে এসেছেন এবং সেই নথিতে তিনি মনে করছেন যে দার্জিলিং সেটিও কিন্তু আদপে কিন্তু এই রাজ্যের মধ্যে ছিল না, কোচবিহার সেটিও ছিল না, সেই তথ্য তিনি নিয়ে এসেছেন। অর্থাৎ বিষ্ণুপ্রসাদ শর্মা নিজে চাইছেন বাংলা ভাগ এবং তিনি বিজেপির কেন্দ্রীয় মোদী সরকারের 2014 সালের তাদের যে প্রচার পুস্তিকা ছিল সেইখানেও কিন্তু নির্দিষ্ট করে বলা হয়েছে। অর্থাৎ এই সমস্ত তথ্য নিয়ে আসার পরেও কিন্তু তাকে বিধানসভায় বলতে দেওয়া হয়নি, সেই কারণেই কিন্তু তিনি ওয়াকআউট করেছেন। এমনটাই তিনি কিন্তু খুব উগরে দিয়েছেন বিধানসভার যে অধিবেশন কক্ষ তার বাইরে বেরিয়ে। একেবারে ধন্যবাদ সত্য। কথা বললাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন বিষ্ণুপ্রসাদ শর্মা শোনাব আপনাদের। বিজেপির কত বড় বড় নেতারা, আমি অফিসিয়ালি বলতেছি, এটা অফিসিয়াল স্টেটমেন্ট, কেন্দ্রের কত বড় বড় নেতারা আমার বাড়িতে আসছেন বিজেপি জয়েন করার আগে, আর আমাকে আলাদা রাজ্যের জন্য কি প্রতিশ্রুতি দিয়েছেন তার উপরে আমি আজকে ফাইনাল করলাম। একটা বই লিখতেছি, ডিসেপশন টলার দেন দ্য এভারেস্ট। এই বই মধ্যে সব কিছু থাকবে। আপনি কি কোনো ভয় পাচ্ছেন বিজেপির তরফ থেকে? কারোর সঙ্গে কোনো ভয় নাই। একবার জন্ম নিয়েছি, একবার মরবো, বারবার ভয় করে আমি 1000 বার মরবো না। তাহলে 2021-এ আপনাকে ভুল বুঝিয়ে নিয়ে আসা হয়েছিল? ভুল বুঝিয়ে নিয়ে আস। 2026-এ যদি টিকিট না পান? আমি টিকিটের জন্য লড়াই করতেছি না, এই লড়াই টিকিটের জন্য নয়, এই লড়াই আলাদা রাজ্যের লড়াই। লড়বো যখন অবধি আমার প্রাণ আছে এই শরীরে, তখন অবধি লড়বো। কেন ছাড়বো? আরো এখন পর্যন্ত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।